ওয়েলকাম টু ক্লাস। তোমরা বাসায় সবাই সুস্থ আছো, ফ্যামিলির সঙ্গে নিরাপদে অবস্থান করছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের যে স্লাইডটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এই সবুজ রসালো যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটি কাণ্ড, আর এই যে কন্টক দেখতে পাচ্ছ কাটা সেটি কিন্তু পত্র, অর্থাৎ একটা বিশেষ ধরনের উদ্ভিদ, মৌলজ উদ্ভিদ এগুলো। ক্যাকটাসি ফ্যামিলির ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদের কাণ্ড রসালো হয়, মাংসল হয়, ফ্লেশি, আর পত্রটা রূপান্তরিত হয় কণ্টকে। এই কণ্টকটি তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কণ্টক। তো আশা করি আজকের এই ক্লাসটিতে তোমাদের এই উদ্ভিদ নিয়ে এবং এই উদ্ভিদের যে টপিকটি আছে ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করব। আলোক ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজে কিভাবে এরা ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় থেকে আশা করি পড়াশোনা করছো এবং যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলো তোমরা নিয়মিতভাবে স্টাডি করছো এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে ইনফর্ম করবা বা অনলাইনেই তোমরা জানতে চাইবা, আমি চেষ্টা করবো এগুলো বোঝানোর। হ্যাঁ, তোমাদের সঙ্গে আছি আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়ে আমরা আলোচনা করছি এবং বিষয়টি ছিল সালোক সংশ্লেষণ। আমি এই অধ্যায়ের আজকের নির্দিষ্ট যে বিষয়ভিত্তিক আলোচনা সেটি হচ্ছে ক্যাম প্ল্যান্ট এবং তার সঙ্গে আরো কিছু আলোচনা করব। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই স্লাইডটি তোমরা খেয়াল করো। এই স্লাইডটিতে আমি দেখাতে চেষ্টা করছি, দেখো যে কিছু মেসোফিল সেল লেখা আছে এখানে এবং সেইখান থেকে পিইপি কার্বন ডাইঅক্সাইড অ্যারো চিহ্ন দিয়ে অবস্থান করছে, C4 অ্যাসিড, পিইপি এজ এনজাইম, এটি কিন্তু নাইট লেখা আছে এই অংশটুকু, এবং ডান দিকে ডে, এবং ডান দিকে C4 অ্যাসিডটা আবার ভেঙে গিয়ে পিইপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং C4 প্যাথোয়ে। তোমরা খেয়াল করো, দেখে বুঝতে পারছো কিনা এটি কোন দিকের বা কোন উদ্ভিদের এটি হতে পারে, কোন ধরনের উদ্ভিদের হতে পারে। নিশ্চয়ই তোমরা এটি একটু দেখতে থাকো। তোমাদের মনে একটা প্রশ্নের উদ্বেগ করবে যে আমরা কোন দিকে যাচ্ছি। বায়োকেমিস্ট্রি সবসময় কিন্তু একটা খুব মজার জিনিস, যে বায়োকেমিক্যাল রিয়াকশন এর মাধ্যমে নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে এবং উদ্ভিদ এগুলো করে থাকে। অনেক সায়েন্টিস্ট এগুলো প্রমাণ করেছেন এবং সেই প্রমাণগুলো আমরা কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তোমরা জানতে থাকো এবং আস্তে আস্তে নিজেকে পরিশুদ্ধ করো এবং পরিপক্ক করো। আমরা তোমাদের পাশে আছি। শিখন ফল। C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। ক্যাম ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম, অর্থাৎ ক্র্যাসুলাসি গোত্রের কিছু উদ্ভিদের এই ধরনের বিপাক, ক্র্যাসুলাসি গোত্রের উদ্ভিদ অ্যাসিড মেটাবলিজম করবে, সেই বিশেষ অ্যাসিডটা কি আমরা জানবো এবং এই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। তৃতীয় নম্বর হচ্ছে ক্যাম চক্র বা ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ, তোমরা এটা বুঝতে পারবে ক্যাম চক্রটা কি। আমরা ইতিমধ্যে জেনেছি C3 চক্র, C4 চক্র এবং আজকে জানবো ক্যাম চক্র। শিখন ফলের প্রথমে আমি উল্লেখ করেছি যে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। তোমরা ইতিমধ্যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্য জেনেছো। C3 উদ্ভিদের আলোক নিরপেক্ষ দশায় কেলভিন চক্র সংঘটিত হয়, C4 এ হ্যাসল্যাক চক্র, এবং কিভাবে তারা গ্লুকোজ তৈরি করে আমি কিন্তু বিক্রিয়ার মাধ্যম দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা বিক্রিয়াই কিন্তু আমরা বাম এবং ডান দিকের
যে রাসায়নিক ভারসাম্য সেটি এবং গাঠনিক সংকেত আকারে দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে এই C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলো দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমটি হচ্ছে আলোক নিরপেক্ষ দশায় C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 উদ্ভিদে সেটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3 উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক রাইবোলোজ 1,5-বিসফসফেট। অপরদিকে C4 উদ্ভিদের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক ফসফাইনল পাইরুভিক অ্যাসিড। C3 উদ্ভিদের শুধুমাত্র মেসোফিল কোষে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। অপরদিকে C4 উদ্ভিদে মেসোফিল কোষ ও বান্ডিল শীতের কোষ উভয় স্থানে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। তাহলে C4 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল টিস্যুর যে কোষগুলো এবং ভাস্কুলার বান্ডিলকে ঘিরে যে আবরণ সেটি বান্ডিল শীত, সেখানেও কিন্তু ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। মেসোফিল ক্লোরোপ্লাস্টে কেলভিন চক্র সংঘটিত হয়। তোমরা জানো যে C3 উদ্ভিদের যে কেলভিন চক্র সংঘটিত হয় সেটি শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের মেসোফিল টিস্যুতে, অর্থাৎ পাতার যে মেসোফিল টিস্যু তার ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। অপরদিকে C4 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল ক্লোরোপ্লাস্টে সংঘটিত হবে হ্যাশ এবং স্ল্যাগ চক্র, যেটিকে আমরা বলি ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, এবং বান্ডিল শীতে হবে কেলভিন চক্র। খুব ভালো করে মনে রাখবা যে পাতার মেসোফিল ক্লোরোপ্লাস্টে C4 এর ক্ষেত্রে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র এবং বান্ডিল শীত ক্লোরোপ্লাস্টে কেলভিন চক্র সংঘটিত হয়। কিন্তু C3 তে শুধুমাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্টে কেলভিন চক্র সংঘটিত হয়। এখানে ভাস্কুলার বান্ডিল শীতের চারিদিকে কোনো ক্লোরোফিল নেই। ঠিক আছে? হ্যাঁ, বুঝে গেছে। আলোক শোষণ ফটো রেসপিরেশন C3 উদ্ভিদে উপস্থিত। অর্থাৎ আমি আগেই বলেছি যে উদ্ভিদ সবসময় শ্বসন যে প্রক্রিয়া বা শ্বসনিক প্রক্রিয়া সেটি সংঘটিত হয়। ফলে যখন ফটোসিনথেসিস হয় তখনও কিন্তু শ্বসন হয়। আমরা জানি শ্বসনে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। ফলে এই আলোক শোষণ ফটো রেসপিরেশনটা C3 ক্ষেত্রে উপস্থিত, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ অনুপস্থিত। পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণের হার C3 ক্ষেত্রে কম, অপরদিকে C4 উদ্ভিদে এর হারটা বেশি। পূর্ণ সূর্যালোকে 10,000 থেকে 12,000 কিউবিক ফিট এই সানলাইটে নেট ফটোসিনথেসিস রেট 15 থেকে 35 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার বর্গ ডেসিমিটার পাতা পার ঘন্টা। অর্থাৎ প্রতি ঘন্টায় কার্বন ডাইঅক্সাইড যে ইউজ করে C3 উদ্ভিদগুলো প্রতি বর্গ সেন্টিমিটার পাতায় 15 থেকে 35 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড। অপরদিকে কিন্তু পূর্ণ সূর্যালোকে নেট ফটোসিনথেটিক রেট C4 এর ক্ষেত্রে 40 থেকে 80 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার বর্গ ডেসিমিটার পাতা পার ঘন্টা। অর্থাৎ প্রত্যেক ঘন্টায় প্রতি বর্গ ডেসিমিটারে C4 উদ্ভিদ 40 থেকে 80 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড তারা রিসিভ করে এবং তাদের ফটোসিনথেটিক রেটটা কিন্তু অনেক বেশি হয়ে পড়ে। নেক্সট স্লাইডে যাই। C3 উদ্ভিদের অপটিমাম টেম্পারেচার, অর্থাৎ ফটোসিনথেসিসের সময় যে তাপমাত্রাটি খুবই গুরুত্বপূর্ণ। C3 উদ্ভিদের ক্ষেত্রে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফটোসিনথেটিক রেটটা বেশি হয় বা ফটোসিনথেসিস বেশি হয়। এর কম বা বেশি 10 থেকে তার নিচের দিকে অথবা 25 থেকে তার ঊর্ধ্বে কিন্তু টেম্পারেচার ওঠানামা করলে C3 উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেটিক রেটটা কমে যাবে। অপরদিকে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার বেশি হয় C4 এর ক্ষেত্রে, অর্থাৎ এরা উচ্চ তাপমাত্রাতেও ফটোসিনথেসিস চালিয়ে যেতে পারে।
পরের বৈশিষ্ট্য ক্রান্স অ্যানাটমি অনুপস্থিত। C4 এর ক্ষেত্রে কিন্তু ক্রান্স অ্যানাটমি উপস্থিত। বিজ্ঞানী লেটস একটা বিশেষ গঠন লক্ষ্য করেন পাতার C4 উদ্ভিদের ক্ষেত্রে, যে পাতার বেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট এবং ভাস্কুলার বান্ডিল অর্থাৎ জাইলেম ফ্লেম গুচ্ছকে ঘিরে যে বান্ডিল আছে সেই ক্লোরোপ্লাস্টের চারিদিকে একটি বা দ্বিস্তরী একটা আবরণ থাকে, যেটাকে আমরা বান্ডিল শীট বলছি। সেই আবরণে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, এবং তিনি প্রথম উল্লেখ করলেন এই জিনিসটা বিজ্ঞানী লেটস 1974 সালে। ফলে এই ধরনের বিশেষ লিফ অ্যানাটমি বা পাতার অন্তর্গঠন উল্লেখ করলেন লেটস, এবং এটিকে তিনি ক্রান্স অ্যানাটমি বললেন। অর্থাৎ C4 উদ্ভিদের ক্ষেত্রে ক্রান্স অ্যানাটমি উপস্থিত, অপরদিকে C3 উদ্ভিদের ক্ষেত্রে ক্রান্স অ্যানাটমি অনুপস্থিত। তোমাদের এই বৈশিষ্ট্যটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে C3 উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট সাধারণত এক ধরনের হয়। আমি ইতিমধ্যেই বললাম যে শুধুমাত্র পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, ফলে ফটোসিনথেসিস যে রেট সেটি কম হয়। C4 উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আমরা বললাম, যে ক্রান্স অ্যানাটমির ক্ষেত্রে যে পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট এবং বান্ডিল শীটকে ঘিরে আরেকটি ক্লোরোপ্লাস্টের লেয়ার, ফলে এখানে ফটোসিনথেসিস রেটটা অনেক বেশি। তোমরা খেয়াল করে থাকবে যে আমি বলেছি যে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের C3 ক্ষেত্রে সেখানে কিন্তু কেলভিন চক্র সংঘটিত হয়, আর C4 এর ক্ষেত্রে মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট সেখানে কিন্তু হ্যাসলেক চক্র, আর বান্ডিল শীতে এসে হবে কেলভিন চক্র। একটু রিভার্স এখানে তোমরা মনে রাখবা। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরের বৈশিষ্ট্য আমরা খেয়াল করে দেখি, C3 উদ্ভিদের প্রতি মিলিয়নে কমপক্ষে 50 ppm পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকলে ফটোসিনথেসিস হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা কিন্তু বেশি থাকতে হবে। 50 ppm, হ্যাঁ ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন। তোমরা বুঝতে পেরেছো? 50 ppm থাকতে হবে কার্বন ডাইঅক্সাইড C3 এর ক্ষেত্রে। অপরদিকে C4 এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম, কমপক্ষে ন্যূনতম 0.10 ppm কার্বন ডাইঅক্সাইড থাকলেই কিন্তু ফটোসিনথেসিস সম্ভব। এর বেশি হলে কোনো সমস্যা নেই। এই পার্থক্য, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু তোমাদের খুব খেয়াল করতে হবে। এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে C3 C4 এর মধ্যে। তোমাদের ভাইবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যখন ফিজিওলজি থেকে কোশ্চেন করা হবে, প্ল্যান্ট ফিজিওলজি থেকে অবশ্যই ফটোসিনথেসিস থেকে এবং ফটোসিনথেসিস C3 C4 উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। পরীক্ষার যেটি থিওরি পরীক্ষা সেখানেও থাকবে, এবং ভাইবার ক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের এটা জানতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আরো একটি বৈশিষ্ট্য, C3 উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেনের যে পরিমাণ বাতাসে 21 ভাগ, এর চেয়ে যদি বেশি হয়ে যায় C3 উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস বাধাপ্রাপ্ত হয় অথবা বন্ধ হয়ে যায়। অপরদিকে বাতাসে শতকরা 21 ভাগের চেয়েও যদি বেশি অক্সিজেন থাকে সেক্ষেত্রে কিন্তু C4 এর ফটোসিনথেসিস বাধাপ্রাপ্ত হয় না। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট ক্যারেক্টার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কম্পেনসেশন মাত্রা হলো 50 থেকে 150 ppm কার্বন ডাইঅক্সাইড C3 ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড C4 এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের কম্পেনসেশন মাত্রা হচ্ছে 0 থেকে 10 ppm কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এই পার্থক্যর এই জায়গাটি তোমাদের বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের কম্পেনসেশন, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে সেটিকে আমরা কম্পেনসেশন বলে থাকি, যে একটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো তাকে কম্পেনসেশন দিতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কম্পেনসেশন বলতে আমরা বুঝতে চাচ্ছি যে ফটো রেসপিরেশন, আলোক শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ থেকে বেরিয়ে যায়। আমরা জানি রেসপিরেশন বা শ্বসনে অক্সিজেন গ্রহণ করে যে কোনো প্রাণী বা জীব, এনি লিভিং অর্গানিজম যে অক্সিজেন গ্রহণ করবে রেসপিরেশনে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। কিন্তু
যখন ফটোসিনথেসিস প্রক্রিয়াটা চলে তখনও কিন্তু ফটোসিনথেসিস এর সাথে সাথে রেসপিরেশন হয়, ফলে এখানে কার্বন ডাইঅক্সাইডের যে কম্পেনসেশন মাত্রা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে যায় তার মাত্রাটা ক্ষতি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে উদ্ভিদের, অর্থাৎ ফটোসিনথেসিসের রেটটা কমে যায়, ফটোসিনথেসিসের রেটটা কমে যায়। ফলে এই কম্পেনসেশন মাত্রাটা তোমাদের খেয়াল করতে হবে। এটি হচ্ছে C3 ক্ষেত্রে 50 থেকে 150 ppm কার্বন ডাইঅক্সাইড, এতগুলো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় যখন ফটোসিনথেসিস হয়। অপরদিকে C4 এর ক্ষেত্রে এর মাত্রাটা হচ্ছে 0 থেকে 10 ppm পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এই স্লাইডে খেয়াল করো যে C3 উদ্ভিদগুলো প্রধানত বলা হচ্ছে যে প্রধানত শীত প্রধান দেশ থেকে উদ্ভূত, অরিজিনেটেড ফ্রম দ্য, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি। তোমরা মনে করো যে ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়, তাপমাত্রা কম থাকে, শীত প্রধান দেশ, সেই জায়গাগুলো থেকে এদের উৎপত্তি সম্ভবত। অর্থাৎ ইভলিউশনের ক্ষেত্রে এই একটা কনসেপ্ট কিন্তু এখানে দেওয়া আছে যে বিবর্তনের ক্ষেত্রে কোন কোন উদ্ভিদ কোন জায়গায় জন্মস্থান, থেকে উৎপত্তি লাভ করেছে, সেইগুলো কিন্তু উল্লেখ করা থাকে। সো দ্যাট C3 উদ্ভিদের ক্ষেত্রে এটি একটি বলা হচ্ছে স্টেটমেন্ট যে শীত প্রধান দেশ থেকে উদ্ভূত হয়। অন্যদিকে C4 উদ্ভিদ গ্রীষ্ম প্রধান দেশ থেকে উদ্ভূত। তোমরা বুঝতে পারছো যে C4 উদ্ভিদ কিন্তু হাই টেম্পারেচারেও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, অন্যদিকে C3 এর ক্ষেত্রে কিন্তু এটি বাধাগ্রস্ত হয়। আমরা এখন C3 উদ্ভিদ সম্পর্কে অনেক জানলাম। অনেকগুলো উদ্ভিদ, কি কি উদ্ভিদ তোমাদের আশেপাশে আছে খেয়াল করো। পালং, তুলা, ধান, সূর্যমুখী, ক্লোরেল্লা, আম, জাম, লিচু সবগুলো কিন্তু C3। অপরদিকে আখ, যেটি আমরা বলছি ইক্ষু, ভুট্টা, জিয়া, মেজ, অ্যাস্টার, ওপানশিয়া, আনারস হতে পারে, বট হতে পারে, পাথরকুচি হতে পারে, ক্যাকটাসি ফ্যামিলি এবং আরো কিছু ফ্যামিলি আছে যেগুলো আমরা C4 উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করব। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের C3 C4 এর মধ্যে বেসিক পার্থক্য, ডিফারেন্সিয়েশন বিটুইন C3 প্ল্যান্ট এন্ড C4 প্ল্যান্ট। এটি তোমাদের জানতেই হবে এবং পরীক্ষাতেও কিন্তু রিটেনেও থাকতে পারে যে C3 এবং C4 উদ্ভিদের ক্ষেত্রে কি কি ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্য তোমাদের কাছে লক্ষ্য করেছো, তোমরা কি কি পার্থক্য তোমরা দেখতে পাও, তোমাদের নিজস্ব পার্থক্য মতামতগুলো তোমরা উল্লেখ করবে। এই ধরনের কোশ্চেন থাকতে পারে। দেখি পরের স্লাইডে আমরা ফিরে যাই। হ্যাঁ, আজকের বিশেষ যে উদ্ভিদটার ছবি প্রথম স্লাইডে তোমাদের দেখিয়েছিলাম, ক্যাম প্ল্যান্ট, এবং ক্যাম প্ল্যান্ট যে চক্র তারা পরিচালিত করে সেই চক্রকে ক্যাম চক্র বলবো। এই ক্যাম CAM, ক্যাম C4 ক্র্যাসুলাসি গোত্রের, অর্থাৎ ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম। C4 ক্র্যাসুলাসিয়ান, A for অ্যাসিড, M for মেটাবলিজম। অর্থাৎ ক্র্যাসুলাসি গোত্রের উদ্ভিদগুলো একটি বিশেষ অ্যাসিড বিপাক করে থাকে এবং এই বিপাক প্রক্রিয়াটা কিন্তু একটা বিশেষ ভাবে তারা করে, যার ফলে এই চক্রকে আমরা ক্যাম চক্র বলতেছি। বোঝা গেল? হ্যাঁ, ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম, যে সমস্ত উদ্ভিদে এই মেটাবলিজমটা লক্ষ্য করা যায় এবং যারা এই চক্রটা পরিচালিত করে তাদেরকে আমরা ক্যাম চক্র বলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্যাম প্ল্যান্টগুলো নিয়ে এবং তাদের কিছু অরিজিন নিয়ে আলোচনা করতেছি। আছে এখন 1804 খ্রিস্টাব্দে ডি শোসর প্রথমে লক্ষ্য করেন বট উদ্ভিদ। বট গাছ তোমরা দেখেছো, অনেক শাখা প্রশাখা হয়, বট গাছের কিন্তু স্তম্ভমূল থাকে, সেই গাছটি কিন্তু খুব কমন আমাদের বাংলাদেশে। তার সায়েন্টিফিক নেম হচ্ছে ফিকাস বেঙ্গালেন্সিস। এই উদ্ভিদের প্রথম 1804 খ্রিস্টাব্দে ডি শোসর লক্ষ্য করলেন যে রাতে, তোমরা খেয়াল করো, রাতে ম্যালিক অ্যাসিডের পরিমাণ বেশি এবং দিনে এর পরিমাণ কমে যায়। অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এখানে বলা হচ্ছে যে রাত্রিবেলায় এর পরিমাণ বেড়ে যাবে, দিনের বেলায় কমে যাবে। এরপর ক্র্যাসুলাসি এবং ক্যাকটাসি গোত্রের বহু মরুজ উদ্ভিদে
উদ্ভিদ দেহে পানি সঞ্চয় করে রাখে এরা। এবং এই সেম দ্বিশ্বসুর যে বটগাছে দেখলেন যে রাত্রিবেলায় ম্যালিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, একটা দিনের বেলায় কমে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ক্রাসুলাসি এবং ক্যাকটাসি ফ্যামিলিতে লক্ষ্য করা গেছে। আমরা আরো একটু দেখি পাথরকুচি, বায়োফাইলাম। এই পাথরকুচি উদ্ভিদ তোমরা প্রত্যেকে চেনো, এবং পাথরকুচির পাতা থেকে কিন্তু একটা নতুন উদ্ভিদ হতে পারে। তোমরা জানো যে উদ্ভিদ তৈরির ক্ষেত্রে তাদের যে স্পেসিফিকেশন হচ্ছে অবশ্যই তাদের প্রজনন অঙ্গ থেকে হতে পারে, কিন্তু পাতা থেকে সচরাচর হয় না। পাথরকুচির ক্ষেত্রে কিন্তু এটি লক্ষণীয় যে ব্রায়োফাইলাম এই পাথরকুচি উদ্ভিদ, এই উদ্ভিদটাকে কিন্তু আমরা ক্যাম্প চক্রের মধ্যে ফেলে দেব। ক্যাসুলা এটি একটি উদ্ভিদ, সিডাম একটি উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদে ম্যালিক অ্যাসিডের পরিমাণের হ্রাস বৃদ্ধি দেখা যায়। তাছাড়া অর্কিড, আনারস প্রভৃতি উদ্ভিদেও এই ধরনের ঘটনা দেখা যায়। প্রকৃতপক্ষে রাতে জৈব অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হওয়াকে অন্ধকার, ডার্ক অ্যাসিডিফিকেশন, এবং দিনে আলোর উপস্থিতিতে অ্যাসিডের পরিমাণ কমে যাওয়াকে আলো ডিঅ্যাসিডিফিকেশন, লাইট ডিঅ্যাসিডিফিকেশন বলে। আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, আমি একটু সাউন্ডটা ঠিক করলাম, অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, পূর্বেরটা থেকে আসি। হ্যাঁ, তোমরা বললা যে ডার্ক অ্যাসিডিফিকেশন, অর্থাৎ অন্ধকার বা রাত্রিবেলায় ম্যালিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, ফলে অ্যাসিডিফিকেশন বলতেছে আমরা। অ্যাসিড বেড়ে যাওয়া মানে পিএইচ এর মান কমে যাবে এখানে। দিনের বেলায় এই অ্যাসিডের পরিমাণ কমে যাবে, অর্থাৎ এই অ্যাসিডটা ভেঙে অন্য কিছুতে পরিণত হবে, ফলে এটিকে আমরা ডিঅ্যাসিডিফিকেশন বলছি। এখন তোমরা ক্লিয়ার হচ্ছে যে যে সমস্ত বা যে সব উদ্ভিদে এই চক্র দেখা যায় তাদেরকে ক্যাম্প চক্র বলে। ক্রাসুলাসি গোত্রের উদ্ভিদের মধ্যে দেখা যায় বলে এই নামটা ক্যাম এসছে। ক্রাসুলাসি গোত্রের মরুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অন্ধকার রাত্রে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং একটা জৈব অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডটা পরবর্তীতে চেইন বিক্রিয়ার মাধ্যম দিয়ে আবার বিপাক হয় এবং বিপাকের ফলে একটা বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে গ্লুকোজ তৈরি করে। ফলে এই ধরনের একটা স্পেসিফিকেশন এখানে লক্ষ্য করা যায় যে জৈব অ্যাসিডটা ভেঙে আবার তারা একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করবে, নেক্সট আবার ফিরে আসবে এই জৈব অ্যাসিড। তো এই ঘটনা আমরা দেখব এই পরবর্তীতে। তোমাদের খেয়াল করতে হবে যে অন্ধকার রাত্রে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। এর অর্থটা হচ্ছে যে ক্যাম্প প্ল্যান্টের বা মরুজ উদ্ভিদ আমরা বলে থাকি এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে, মরুজ বা জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা দিনের বেলায় স্টোমাটা বন্ধ রাখে, কারণ দিনের বেলায় প্রচুর তাপমাত্রা হয় মরুভূমিতে, আর রাতের বেলায় স্টোমাটা খোলা থাকে। দিনের বেলায় যখন স্টোমাটা বন্ধ থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড কিভাবে ঢুকবে? ফলে এখানে বলা হচ্ছে যে অন্ধকার রাত্রে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। দিনের বেলায় যদি স্টোমাটা খোলা থাকে তাহলে ওই উদ্ভিদগুলো দিনের যে তাপমাত্রা অত্যন্ত বেশি, ফলে তার দেহ থেকে পানি বেরিয়ে যাবে, প্রস্রাবের মাধ্যম দিয়ে যাবে, ফলে তারা পানির শূন্যতায় ভুগবে এবং একসময় মারাও যেতে পারে। ফলে তাদের এই যে ফিজিওলজিক্যাল একটা ক্যারেক্টার যে দিনের বেলায় স্টোমাটা ক্লোজ থাকবে, রাত্রিবেলায় খুলে থাকবে। ফলে এই আমরা জানি যে ফটোসিনথেসিসের ডার্ক ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কার্বন ডাই অক্সাইড যে গৃহীত হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যম দিয়ে কার্বোহাইড্রেট তৈরি করে। এই ক্ষেত্রে কিন্তু জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে রাত্রিবেলায় স্টোমাটা ওপেন থাকবে, কার্বন ডাই অক্সাইড গৃহীত হবে এবং জৈব অ্যাসিড তৈরি করবে। দিনের বেলায় এই যে জৈব অ্যাসিড, স্টোমাটা বন্ধ হয়ে গেল দিনের বেলায়, এই জৈব অ্যাসিড ভেঙেই কিন্তু আরেকটি অ্যাসিড, অর্গানিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড তৈরি করবে এবং এই ম্যালিক অ্যাসিডের সাথে সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু আমাদের দিনের বেলায় যে বিক্রিয়াগুলো সংঘটিত করবে এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে করেই গ্লুকোজ তৈরি হবে। সো দ্যাট তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে দিনের বেলা এবং রাত্রিবেলা দুটো ভাগে কিন্তু ক্যাম্প প্ল্যান্টকে আমরা ভাগ করেছি তাদের রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে, এবং এটা ডিপেন্ডস অন দেয়ার ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্স। দ্যাট মিনস স্টোমাটা বন্ধ থাকবে দিনের বেলায়, রাত্রে খোলা থাকবে।
দেখি আমরা এটি নিয়ে আমরা নিচের দিকে আগাই, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আশা করি। তো এই ঘটনা একটা হচ্ছে যে দিনের বেলায় যখন জৈব অ্যাসিডের পরিমাণ কমে যাবে, অ্যাসিড কমে গেলে কি হবে, অ্যাসিডের তীব্রতা কমে যাবে, দ্যাট মিনস পিএইচ এর মান বেড়ে যাবে। অপরদিকে রাত্রিবেলা আবার জৈব অ্যাসিড তৈরি হবে এবং পাতার কোষরসের মধ্যে পিএইচ এর মান কমে যাবে, অর্থাৎ অ্যাসিডিক হবে, তীব্র অ্যাসিডিক হবে। আমরা ক্যাম প্ল্যান্টের কিছু ক্যারেক্টার এখানে উল্লেখ করছি। দেখো, উদ্ভিদের পাতা ও কাণ্ড সাধারণত মাংসল হবে, ফ্লেশি হয়। তোমরা দেখেছো যে প্রথম স্লাইডে যে উদ্ভিদটি দেখিয়েছিলাম সেটি কিন্তু ওর কাণ্ডটা মাংসল ছিল, ফ্লেশি ছিল, সেটি একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আর পাতা কিন্তু কণ্টকে রূপান্তরিত হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু লিফটা এটিও মাংসল হতে পারে। পাতা ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোপিল কোষ দ্বারা গঠিত। তাহলে ক্যাম প্ল্যান্টের পাতাটা ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোপিল কোষ দ্বারা গঠিত এবং পরিবহন কলাগুচ্ছের মান্ডিল শীট অনুপস্থিত। তোমরা খুব খেয়াল করো যে C4 এর ক্ষেত্রে পরিবহন কলাগুচ্ছের মান্ডিল শীট উপস্থিত ছিল, যেটিকে ক্রান্স অ্যানাটমি আমরা বলতেছি। অপরদিকে C3 তে কিন্তু ছিল না, মান্ডিল শীটের চারিদিকে ক্লোরোপ্লাস্ট ছিল না। তাহলে ক্যাম প্ল্যান্টের ক্ষেত্রেও ঠিক তাই, যে মেসোপিল কোষে ক্লোরোপ্লাস্ট কিন্তু মান্ডিল শীটে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। ক্যাম উদ্ভিদের আরেকটি বিশেষত্ব হলো এদের পত্ররন্ধ্র রাত্রিবেলায় খোলা এবং দিনের বেলায় বন্ধ থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে পত্ররন্ধ্র স্টোমাটা রাত্রিবেলায় খোলা, দিনের বেলায় বন্ধ। আমি ইতিমধ্যে কিন্তু বলেছি কেন রাত্রিবেলায় খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে। C4 উদ্ভিদে হ্যাস ও স্ল্যাক চক্র মেসোপিল কোষে। আমরা খেয়াল করো যে C4 উদ্ভিদ অলরেডি আলোচনা করেছি এবং সেখানে মেসোপিল কোষে হ্যাস স্ল্যাক চক্র এবং বান্ডিল শীট, সেখানে কেলভিন চক্র সংঘটিত হয়। কিন্তু এই ক্যাম প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাম উদ্ভিদে কেলভিন চক্র হবে, হ্যাস স্ল্যাকও হবে, দুটোই কিন্তু সংঘটিত হবে মেসোপিল ক্লোরোপ্লাস্টে। তোমাদের খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, কনসেপ্টটা খুব ক্লিয়ার হতে হবে যে ক্যাম প্ল্যান্টের যে মেসোপিল ক্লোরোপ্লাস্ট সেখানেই কিন্তু কেলভিন চক্র এবং হ্যাসল্যাক দুটোই সংঘটিত হয়। কিন্তু এটি শুধুমাত্র সময় দ্বারা বিভেদিত থাকে, এটি শুধুমাত্র সময় দ্বারা বিভাজন করা থাকে। আমরা প্রক্রিয়াটা আস্তে আস্তে দেখি পরবর্তী স্লাইডে, অবশ্যই তোমরা মনে রাখতে পারবা, আই হোপ। হ্যাঁ, প্রথম বিক্রিয়া আমরা, এটি কিন্তু বিক্রিয়া পুরোপুরি C4 এর মতোই, কিন্তু বিভাজন শুধুমাত্র রাত্রিবেলায় এবং দিনের বেলায়। ফার্স্ট যে রিঅ্যাকশন সেটি দেখো, যে প্রথম ধাপে কার্বক্সিলেজ এনজাইম, আমরা এই যৌগটি তোমরা খেয়াল করো C4 এও ছিল, ফসফেনল পাইরুভিক অ্যাসিড COOH, এটি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, পানি সহায়তা নিয়ে কার্বক্সিলেজ এনজাইম এটি একমুখী বিক্রিয়া তৈরি করছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটি কিন্তু কোথায় সংঘটিত হচ্ছে, মেসোপিল টিস্যুতে। ক্যামের সবকিছু মেসোপিলে হবে। তোমরা খেয়াল করো 3 কার্বন থেকে 4 কার্বন OAA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, COOH, এখানেও COOH, COP, এই CO আছে কিন্তু ফসফেনল পাইরুভিক অ্যাসিডটা কিন্তু ফসফরিক অ্যাসিড এখানে চলে এসেছে। আর CH2 এটা ঠিক আছে, দেন কার্বন ডাইঅক্সাইডের COO এবং পানি থেকে একটা H, তাহলে COOH চলে আসলো। পানির সঙ্গে যে একটি হাইড্রোজেন অক্সিজেন ছিল সেটি কিন্তু ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে H3PO4। তোমরা জানো ফসফরিক অ্যাসিড সংকেত, মনে আছে? হ্যাঁ, H2PO3, যখন পানির একটা হাইড্রোজেন তখন H3 হবে, PO3 পানির একটা অক্সিজেন গ্রহণ করে PO4 হবে। ক্লিয়ার? দ্বিতীয় ধাপে এটিও রাত্রিবেলায় সংঘটিত হবে। যে যৌগটি পেলাম 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে NADPH2 যুক্ত হবে। NADPH2 তোমরা জানো একটি কোএনজাইম, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট, এটি কিন্তু বিজারিত অবস্থায় আছে। ডিহাইড্রোজেনেজ এনজাইম, এটি উভমুখী রিভার্সিবল বিক্রিয়া, ফলে এখান থেকে তৈরি হচ্ছে কিন্তু ম্যালিক অ্যাসিড। তোমরা দেখো বাম দিকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মতোই
জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন 2 নম্বর কার্বনের এখানে যুক্ত হয়েছে। 1 নম্বরে যে আছে তাই COOH, CO এখানে ছিল বাম দিকে, এর সঙ্গে একটা হাইড্রোজেন ডান দিকে, একটা বাম দিকে। 3 নম্বর কার্বন CH2, 4 নম্বর COOH, এবং প্রোডাক্ট হিসেবে আমরা এটি পেলাম ম্যালিক অ্যাসিড। যেই অ্যাসিডের কথা আমরা বারবার বলছি যে এই অ্যাসিডটি রাত্রিবেলায় তৈরি হবে এবং উদ্ভিদে জমা হবে, ফলে এটাকে আমরা অ্যাসিডিফিকেশন বলতেছি, pH এর মানটা কমে যাবে। NADP+ তৈরি হলো, অর্থাৎ এটি জারিত হয়ে গেল। হ্যাঁ, 3 নাম্বার, এই যে ম্যালিক অ্যাসিড পেলাম তার সঙ্গে সেম NADP+ এটি জারিত হয়েছে ডিহাইড্রোজেনেজ এনজাইম। এটি কি করবে? এই বিক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা নতুন যৌগ পাবো, পাইরুভিক অ্যাসিড, NADPH এবং কার্বনিক অ্যাসিড। তোমরা খেয়াল করো বাম দিকের ম্যালিক অ্যাসিডটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড COOH, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে CO, আর দুটো হাইড্রোজেন NADP+ এর সঙ্গে যুক্ত হয়ে NADPH2 তৈরি করলো, আর 3 নম্বর কার্বন CH2 ছিল, সেখান থেকে এই হাইড্রোজেনটা গ্রহণ করে CH3 হয়ে গেল, আর কার্বন অ্যাসিড এখানে তৈরি হলো। এই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু আমাদের গ্লুকোজ তৈরির ক্ষেত্রে দিনের বেলায় সোর্স, কারণ দিনের বেলায় স্টোমাটা বন্ধ, কার্বন অ্যাসিড কোথায় পাবো? এই ম্যালিক অ্যাসিডটাই ভেঙে আমার পাইরুভিক অ্যাসিড, NADPH এবং কার্বন অ্যাসিড তৈরি করে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চতুর্থ ধাপ, এটি কিন্তু দিনের বেলায় হয়। এই পাইরুভিক অ্যাসিড যেটি আমরা পেলাম সেটি কিন্তু কার্বন অ্যাসিড গ্রহণ করতে পারে না, ফলে তাকে পরিণত হতে হবে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড। তোমরা খেয়াল করো COOH, COP, CH2, অর্থাৎ 2 নম্বর কার্বনে শুধুমাত্র একটা ফসফনিক অ্যাসিড এটিপির কাছ থেকে যুক্ত হয়েছে, এবং এখানে 3 নম্বর কার্বনে ছিল CH3, আমরা এখানে CH2 নিলাম, আর এই একটা হাইড্রোজেন আমরা এখান থেকে পেলাম একটা হাইড্রোজেন, আর এই ফসফরিক অ্যাসিড H3PO4 সেখান থেকে ফসফরিক অ্যাসিড নিয়েছি, ফলে এখানে একটা হাইড্রোজেন অক্সিজেন ছিল, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানি তৈরি হলো, আর এটিপিটা ADP-তে রূপান্তর হলো অ্যাডেনোসিন ডাইফসফেট। আমরা একটা গ্ল্যান্স দেখি যে ক্যাম্পলেন্টের অন্ধকার এবং ডার্ক ফেজ, লাইট ফেজ। তোমরা দেখো ডার্ক ফেজে স্টোমাটা খোলা, কার্বন অ্যাসিড যুক্ত হচ্ছে ফসফেনাল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে, দেন অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, দেন ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা আমার এই রেড কালার দিয়ে আমি কিন্তু ভাগ করেছি ডার্ক এবং লাইট ফেজকে। এই ম্যালিক অ্যাসিডটা আমরা লাইট ফেজে আসছে, দিনের বেলায় ম্যালিক অ্যাসিডটা ভেঙে কার্বন অ্যাসিড তৈরি করছে পাইরুভিক অ্যাসিড, এবং সেটি এটিপির সঙ্গে যুক্ত হয়ে পাইরুভিক অ্যাসিড, ফসফেনাল পাইরুভিক অ্যাসিড, দেন এটি আবার ফিরে যাচ্ছে কার্বন অ্যাসিড গ্রহণের জন্য রাত্রিবেলায়। আর ম্যালিক অ্যাসিড ভেঙে যে কার্বন অ্যাসিড তৈরি হলো সেখান থেকে ক্যালভিন চক্র। তোমরা জানো যে কার্বন অ্যাসিড গ্রহণ করবে ক্যালভিন চক্রের রাইবোলোজ 1,5-বিসফসফেট গ্রহণ করে সমস্ত বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করবে, যেটি কিন্তু আমাদের ফটোসিনথেসিসের মূল টার্গেট। যে কার্বোহাইড্রেট তৈরি হবে, কার্বোহাইড্রেট বিভিন্ন রকম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, দেন আমরা পলিস্যাকারাইডে চলে যাব। আমরা যেগুলো কার্বোহাইড্রেট খেয়ে থাকি ডিটেলস আলোচনা করেছি আমি C3 ক্ষেত্রে। আমি তোমাদেরকে আজকে একটু দলীয় কাজ দিতে চাচ্ছি। গ্রুপ 1, গ্রুপ A যারা তোমরা আছো, যে গ্রুপে বুঝতে পারছো যে 1 থেকে যে 125 রোল নাম্বার তার গ্রুপে, এবং 126 থেকে বাকি যেটুকু আছে তোমাদের গ্রুপ B। তো গ্রুপ A দলীয় কাজ, ফটোসিস্টেমে কি কি রঞ্জক পদার্থ বিদ্যমান, তোমরা মনে আছে কিনা যে কি কি কালারফুল পিগমেন্ট বিদ্যমান এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য। সানলাইট থেকে যে পিগমেন্টগুলো, যে রশ্মিগুলো আসে সেগুলো কিন্তু রিসিভ করে পাতার ক্লোরোপ্লাস্টের যে পিগমেন্টগুলো, সেই পিগমেন্টগুলোর নাম লিখতে হবে এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ করে একটা তালিকা তৈরি করবে গ্রুপ B। আর গ্রুপ B এর ক্ষেত্রে চক্রীয় এবং অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। তোমরা জানো যে লাইটের উপস্থিতিতে কোনো যৌগের সঙ্গে যদি ফসফেট যুক্ত হয় সেটি ফটো ফসফোরাইলেশন। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি ক্লাস নিয়েছি চক্রীয় এবং অচক্রীয় ফটো ফসফোরাইলেশন, সেটির ফ্লোচার্ট তৈরি করবা, ফ্লোচার্ট তৈরি করে তার মধ্যে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তোমরা উল্লেখ করবা। আশা করি তোমরা খুব সুন্দর করে এই দলীয় কাজগুলো করবা, করে আমাকে কিন্তু ইনফর্ম করবা, অনলাইনেই করবা যে এই জায়গাগুলো আমরা বুঝতে পারিনি। যদি কোনো সমস্যা থাকে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলে এতক্ষণ। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবে, পরিবারের সঙ্গে
হাসি খুশি থাকবে, পড়াশোনা করবে, কিন্তু পড়াশোনা শেষ করে পরিবারকে সময় দিবে, বাবা মার হাতের কাজ করবে এবং পাশাপাশি সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে স্বাস্থ্য অধিদপ্তরের ইনস্ট্রাকশন সেটা ফলো করে তোমরা নিজেকে প্রস্তুত রাখবে। কলেজ খুলে যাবে আশা করি তাড়াতাড়ি, খুলে গেলে তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ থাকবে, তখন ভালো লাগবে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাই, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।